আমরা ক্ষমতা এর আগে শিখছিলাম না, ক্ষমতা P = W/T, মানে প্রতি সেকেন্ডে বা একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাকে আমরা কি বলছিলাম? ক্ষমতা বলছিলাম। একটু বাস্তবে অ্যাপ্লাই করি। ধরো আমার এবং তোমার ক্ষমতা, আমি 1 সেকেন্ডে ধরো 5টা ইট তুলতে পারি, 5টা ইট, তাহলে আমার ক্ষমতা কত হবে? ধরো সেক্ষেত্রে 5 জুল কাজ করছে, আমি 5টা ইট তোলা মানে 5 জুল কাজ করছে, লেটসে। তাহলে আমার ক্ষমতা P = কত হবে? 5/1 মানে কত? 5 ওয়াট। ঠিক আছে? বা এটাকে তুমি জুল পার সেকেন্ডে বলতে পারো, জুল পার সেকেন্ড বা ওয়াট একই জিনিস। জুল পার সেকেন্ড বা ক্ষমতার একক হচ্ছে ওয়াট। হ্যাঁ, আবার এটা কিন্তু এমসিকিউতে থাকতে পারে, ওয়ার্ডের আরেকটা একক কি? জুল পার সেকেন্ড। তুমি বুঝে বুঝে দেখতে হবে। আবার ধরো এটা আমি করছি, আর তুমি কি করছো? 1 সেকেন্ডে 10টা ইট তুলছো বা 10টা জুল কাজ করছো, লেটসে তুমি 1 সেকেন্ডে 10টা ইট তুলছো, তাহলে তোমার ক্ষমতা P = কত আসবে? W/, মানে সেক্ষেত্রে 10টা মানে 10/1, তাহলে কত? 10 জুল পার সেকেন্ড। তাহলে কার ক্ষমতা বেশি? তোমার। তাহলে প্রতি সেকেন্ডে যার কাজ করার ক্ষমতা বেশি তার ক্ষমতা বেশি। তাহলে এইভাবে কিন্তু আমরা ক্ষমতাটাকে ডিফাইন করলাম। এখন আমি তোমাকে পড়াইছিলাম যে আমরা ফিজিক্সে একটা যে বিষয় অ্যাপ্লাই করি, কাজ এক প্রকার কি? শক্তি। আর শক্তি আমরা ন্যাচারালি তোমাদের সিলেবাসে কয়টা শক্তি পড়ি? 2টা শক্তি পড়ি। একটা হচ্ছে কি, আমরা দেখছিলাম কি, কাজ এক প্রকার শক্তি। আর শক্তিকে ন্যাচারালি আমরা কি গতি শক্তি বলতে পারি, আর একটা হচ্ছে কি বিভব শক্তি, তাই তো? নিচ থেকে উপর দিকে তুললে বিভব শক্তি, আর ন্যাচারালি ভূমি থেকে উপর দিকে গেলে গতিতে গেলে গতি শক্তি। ডাব্লুর জায়গায় আমরা কি লিখতে পারি? mgh লিখতে পারি না? বিভব শক্তি /T লিখতে পারি। আবার ডাব্লুকে আমরা ½ m² লিখতে পারি, গতি শক্তি /T। একমত? আচ্ছা, এখন আসো যে কর্মদক্ষতা বিষয়টা বুঝতে হবে। কর্মদক্ষতা, তার দক্ষতা ইফিসিয়েন্সি আমরা কী দ্বারা প্রকাশ করি? ইটা দ্বারা প্রকাশ করি। ইফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা বা কর্মদক্ষতা। যেটাই দক্ষতা সেটাই কি? কর্মদক্ষতা। সেটাকে আমরা এই যে ইটা দ্বারা প্রকাশ করি, ইফিসিয়েন্সি। আর ইফিসিয়েন্সি আমরা 100%-এ ক্যালকুলেশন করে থাকি, মানে 100-তে কত বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে। ন্যাচারাল যে কোনো ইফিসিয়েন্সি বের করার একটা সূত্র আছে, সেটা কি? আউটপুট বাই ইনপুট। একটু এক্সাম্পল দিয়ে প্রকাশ করে বোঝার চেষ্টা করি। আমরা তো বুঝে পড়তেছি। তাহলে ইফিসিয়েন্সি ধরো আমি ইনপুট দিলাম হচ্ছে 100, ঠিক আছে, আউটপুট পাইলাম হচ্ছে 50, তাহলে আউটপুট বা ইনপুট রেশিও করছি না? আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমি 0 0 যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে 5/10 মানে কত? হাফ। ঠিক আছে, হাফ। তাহলে যদি 100%-এ ক্যালকুলেশন করতে চাই, তাহলে হাফ ইন্টু 100, হাফকে আমরা কী লিখতে পারি? 0.5 × 100 মানে কত? হাফ ইন্টু 100 একই জিনিস। তাহলে কত আসে? 50% আসতেছে না? দেখো এই যে 2 দ্বারা ভাগ করে 50 আসে না? তাহলে আমি বলছি মানে 100 দ্বারা গুণ করলে পার্সেন্ট হয়ে যায়। এই যে 100 দ্বারা গুণ করছি, যে ভ্যালুটা পাচ্ছি আমরা, যে এখান থেকে রেশিও করে ইফিসিয়েন্সি যে আউটপুট বা ইনপুট করে যে ভ্যালুটা পাইছি, সেটাকে যখন 100 দ্বারা গুণ করছি, তাহলে আমরা পার্সেন্টেজ পাইলাম না? তাহলে আমি কত পার্সেন্টেজ পাইলাম? 50% পাইলাম। এখন এই 50% বলতে কী বোঝাচ্ছে? আমি যদি ইনপুটে যা দিব, আউটপুটে তার অর্ধেক পাবো, 50%। ইনপুটে যা দেবো, আউটপুটে তার অর্ধেক পাবো। দেখো, ইনপুটে দিয়েছিলাম 100, আউটপুটে অর্ধেক পাইছি না? আবার ইনপুটে যদি 10 দাও, আউটপুটে 5 পাইছো না? আবার ইনপুটে যদি 2 দাও, আউটপুটে 1 পাইছো না? তাহলে ইনপুটে যা দিচ্ছে, আউটপুটে তার অর্ধেক পাচ্ছ না? তাহলে ধরো আমার টোটাল ইনপুট হচ্ছে 100, আর তাহলে আমার ইফিসিয়েন্সি দেওয়া হচ্ছে 50%। ইফিসিয়েন্সি দেওয়া হচ্ছে 50%, তাহলে আমাদের ইনপুটে যা দিব, আউটপুটে তার অর্ধেক পাবো, 50% পাবো। ইনপুটে যদি 100 দেয়, আউটপুটে 50%, মানে 50 পাচ্ছি। আচ্ছা, আবার কোনো জায়গায় লেখা আছে ইফিসিয়েন্সি হচ্ছে 60%। তাহলে ইফিসিয়েন্সি আমরা জানি আউটপুট বা ইনপুট। তাহলে আমরা 60% কখন আসে? দেখো, তাহলে আউটপুট ধরো হচ্ছে আমার 100, আর এখানে দিলাম 60। বোঝার চেষ্টা করো, ইনপুটে দিচ্ছি হচ্ছে 100, আউটপুটে পাচ্ছি 60। তাহলে এই 0 কাটলাম, তাহলে 6/10 ক্যালকুলেটর করতে কত আসে? 6/10 ইন্টু 100 60
60। তাহলে বোঝার চেষ্টা করো, তাহলে কোনো জায়গায় এফিসিয়েন্সি লেখা আছে 60%, এর মানেটা তাহলে কী বোঝাচ্ছে? এর মানেটা বোঝাচ্ছে আমি এফিসিয়েন্সি তাহলে কত, আউটপুট হচ্ছে আমাদের 60, ইনপুট হচ্ছে 100। তাহলে ইনপুট যা দিব, ইনপুট যদি 100 দেয় আউটপুট হচ্ছে 60। এখানে যদি 100 ওয়াট দেয় আউটপুটে কত পাবো? 60, সেজন্য 60%। ঠিক আছে, তাহলে 60% বলতে বোঝাচ্ছে যে 100% যদি ইনপুট দেই আউটপুট পাবো হচ্ছে 60, 100 যদি ইনপুট দেয় আউটপুট পাবো 60। আমার কথা লেখা আছে 30%, তাহলে 100 যদি ইনপুট দেয় আউটপুট পাবো কত? 30, মানে 30 ওয়াট। ধরো মানে আমরা যদি ওয়ার্ডে ক্যালকুলেশন করি, ধরো আমি ইনপুটে দিলাম হচ্ছে 100 ওয়াট, আউটপুটে পেলাম হচ্ছে 30 ওয়াট। লস কতটুকু হইলো? বাকিটুকু লস হলো না? 70% লস হয়ে গেছে। দেখো ইনপুট এখানে কত পার্সেন্ট লস হয়েছে? 50% লস হয়েছে। দিছিলাম 100, পাইছি 50, বাকি 50 গায়েব। মানে আমি দিলাম, আমি একটা মেশিনকে বললাম এই মেশিন, এই ধরো একটা মেশিন, আমি তোমাকে 100 ওয়াট ইনপুট দিলাম, তুমি আমার ন্যাচারাল 100 ওয়াট দিলে, তাহলে মেশিনটা ভালো। ধরো এই 100 ওয়াটে 5 কেজি পানি তুলতে পারে। এখন আমি আমায় দিলাম ইনপুট 100 ওয়াট, কিন্তু সে আউটপুটে দেখাচ্ছে কত? ধরো 60 ওয়াট। বাকি সে খাই দিছে না? এ ফ্রিকশন হয়, তাহলে মানে শব্দ তৈরি করে, অনেক জায়গায় লস করে ফেলছে। তাহলে পানি কি আর 5 কেজি তুলতে পারবে? লস করবে না আমার? 5 কেজি জায়গায় 3 কেজি তুললো। তাহলে এখান থেকে আমার এফিসিয়েন্সি কনসেপ্ট আসছে, একটু মানে ডিপলি আলোচনা করে দিলাম আর কি, তাতে কোনো সমস্যা না হয়। এখন এখান থেকে তোমার যখন আমরা মোটরে আসবো, মোটর, এই যে মোটরের ক্ষেত্রে এফিসিয়েন্সি ক্যালকুলেশন করা যায়, মোটরটা কতটুকু দক্ষ। তাহলে যত 100-এর কাছাকাছি যাবে, তো 90% যদি হয়, তাহলে 100% যদি ইনপুট দেয় 90% আউটপুট দিবে। এফিসিয়েন্সি ভালো, দক্ষতা ভালো। তাহলে যত 100-এর কাছাকাছি যাবে 90% দক্ষতা, তার মানে সেটা ভালো দক্ষ। 50% দক্ষ কম। এফিসিয়েন্সি যত ভালো, দক্ষতা তত ভালো। তাহলে এফিসিয়েন্সিটাকে, আউটপুটটাকে আমরা বলতে পারি কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। দেখো আমি বোঝার বিষয়টা, প্রদত্ত মানে কি? আমি প্রয়োগ করছি, ইনপুট। প্রদত্ত প্রয়োগ মানে কি? ইনপুট আমি কতটুকু প্রয়োগ করতে পারি, মানে মোটরটা কতটুকু প্রয়োগ করতে পারে, সেটা হচ্ছে ইনপুট পাওয়ার। আর কার্যকর মানে কাজ করছে, সেটা আউটপুট না। ধরো একটা কাজ ন্যাচারালি আমি কাজ করতেছি, সেটা আমার আউটপুট না। ইনপুট আমি দিচ্ছি, ধরো যা দিচ্ছি, কিন্তু সেই আউটপুট যেটা দিচ্ছে সেটা তো আমি কার্যকর ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতা, সেইটুকু কাজ করতে পারে। আর প্রদত্ত ক্ষমতা মানে কি? সে কতটুকু আমি এটাকে তৈরি করছি, মানে ইনপুট কত দিচ্ছি আমি মোটরটাকে ইনপুট দিচ্ছি, যা আউটপুটে সেটা শো করতে পারে, নাও করতে পারে, কারণ লস হতে পারে। ইনপুট আর আউটপুট যদি সমান হয় তাহলে এফিসিয়েন্সি 100% হবে। দেখো ইনপুটও 100, আউটপুটে 100 ইন্টু 100, তাহলে 100 কাটা গেলে 100% এফিসিয়েন্সি। সে একদম 100% এফিসিয়েন্সি, মানে এরকম মেশিন দুনিয়াতে পাওয়া যায় না। সবার ভিতরে কোনো লস ঘটে। যেমন মানুষের সহি মানুষ পাওয়া যায় না, কিছু না কিছু গুণ তার থাকেই, আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো সেক্ষেত্রে মোটরের ক্ষেত্রে 100% এফিসিয়েন্সি হয় না। তুমি ইনপুটে দিবা হচ্ছে 10, দেখাচ্ছে আউটপুটে পাই গেছো 8, তার মানে 2 লস করছে সে। তাহলে এই যে ইনপুট আমি দিছি সেটা কত? প্রদত্ত ক্ষমতা। মোটরে যে ইনপুট দিব আমি, মানে 5 কেজি পানি তোলার জন্য এত ইনপুট দেওয়ার দরকার আমার। ধরতে যাচ্ছে 5 কেজি পানি তোলার জন্য এত ইনপুট দেওয়ার দরকার, সেটা হচ্ছে ইনপুট, মানে প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা হচ্ছে ইনপুট। আর কার্যকর মানে সে কাজ করতেছে, সেটা ইনপুটের সমান নাও হতে পারে, কম হয়ে যাবে, ইনপুট থেকে কম হবে, লস করবে কিছু, অর্ধেক হতে পারে, 30% হতে পারে, 40% হতে পারে। তাহলে এটা তার কাজ করছে, কার্যকর ক্ষমতা। তাহলে আউটপুট, সে এতটুকু কাজ করছে। আর ইনপুট মানে কি? আমি যতটুকু পানি তোলার জন্য যেটুকু ইনপুট দিব সেটা ইনপুট। আচ্ছা হলো, এটা বেসিক ধারণা পাইছো। আর কোয়ার অঙ্কের ক্ষেত্রে কিন্তু এগুলো লাগবে, এবং যখন ওই যে ম্যাথ যাবে তখন আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে তোমাদের হ্যাঁ লেখো 100% লেখো। আবার যখন এই রিলেটেড কোয়ার ম্যাথগুলোতে যাবো তখন আরও কনসেপ্ট ক্লিয়ার হবে, যখন এই যে মোটরের কনসেপ্টে যাবো। এখন জাস্ট একটু ওভারভিউ পাই গেল, ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে ম্যাথের সময়। ঠান্ডা আছে মাথা, এটা ডিপ ব্রেথ নাও। সায়েন্সের স্টুডেন্টদের পড়াই মজা। এরা একটা কথা বললে এরা বুঝে যে আচ্ছা তাহলে তো আসলে অক্সিজেন বেশি হয়, এই হয় সেই হয়। যখন কোনো কমার্সের স্টুডেন্ট, মানে আইসিটি তো পড়াই আমি, তখন ওরা আসলে বিষয়টা, স্যার ডিপ ব্রেথ নিলে সব হয়ে যায়, স্যার ডিপ ব্রেথ নিলে কি সব কিছু হবে? আসলে ওদের বোঝানো একটু ডিফিকাল্ট হবে। ওদের এটা অক্সিজেন ঢুকে, অক্সিজেন ব্রেনে যায়, ব্রেন কার্যক্ষমতা বাড়ে। এটা তো মেডিটেশনের জন্য দরকার। মেডিটেশন বলে একটা ওয়ার্ড আছে, সায়েন্স খালি লিখবা ইউটিউবে মেডিটেশন, দেখবে যে কী লেভেলের রিসার্চ এর উপর আছে প্রচুর। কিন্তু এগুলো দরকার আসলে, কিন্তু এগুলো দরকারই যে আসলে কী বলবা, যাই হোক আস্তে আস্তে এগুলো শিখতে হবে। এখন ঠান্ডা মাথায় আমরা দেখি যে একটা ইঞ্জিন 200 কেজি ভরের একটি বস্তুকে, তাহলে এখানে একটা ইঞ্জিন আছে, ধরো এই একটা ইঞ্জিন, ঠিক আছে, এটা মোটর হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। 200 কেজি ভরের একটা বস্তুকে
1 মিনিটে, তার মানে এখানে একটা বস্তু রাখলাম, সেটা ভর কত? 200 কেজি। 200 কেজি ভরের একটা বস্তুকে 1 মিনিটে, 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে 30 মিটার উঁচু দালানের ছাদে তুলতে পারে। তাহলে এখন একটা দালানের ছাদ আঁকি, ছাদ এঁকে বস্তুটাকে আমি মোটর দিয়ে তুললাম সাপোজ। তাহলে এখান থেকে ভূমি, এটা হচ্ছে আমার সেই ছাদ, ঠিক আছে? তাহলে এইটুকু ডিস্টেন্স কত? 30 মিটার, সেটা হাইট। 30 মিটার উঁচু দালানের ছাদে তুলতে পারছে ইঞ্জিনটা। আচ্ছা আগে এইটুকু দেখি, তাহলে এই এখান থেকে কত কেজি একটা মোটর দিয়ে ধরো তুলছি, সেটা কত কেজি ভরের বস্তু তুলছি আমি? এইটার ভর ছিল হচ্ছে 200 কেজি। তাহলে এখান থেকে আমি এখানে তুলছি, এই ছাদে তুলছি এত হাইটে, কত মিনিটে? 60 সেকেন্ডে। এইটুকুতে আমার ঘ নাম্বার হয়ে যাবে, ওটা লাগবে হচ্ছে ঘ নাম্বারের জন্য। তারপরে পড়ে নেই যে ইঞ্জিনটি ক্রয়ের 1 বছর পরে এর ক্ষমতা 40% নষ্ট হয়ে গেছে। তাহলে এই যে ইঞ্জিন যেটা কিনছি আমি, এটার 1 ইয়ার পরে, হ্যাঁ মানে যা কিনার 1 বছর পরে দেখো ক্ষমতার 40% নষ্ট হয়ে গেছে, 40% ক্ষমতা নষ্ট হয়ে গেছে। মানে তা বছরে মানে ক্রয়ের 1 বছর পর এর যা ক্ষমতা ছিল সেই ক্ষমতার, ঠিক আছে, বছর পর এর ক্ষমতার 40% নষ্ট হয়ে গেছে। মানে যা ক্ষমতা ছিল তার 40% ভ্যানিশ। এমনি তো যে ক্ষমতা ছিল সেটা তো 100% এফিসিয়েন্সি হবেই না, কিছু তো ওয়াট কমে যাবে। তারপর সেখান থেকে আরও 1 বছর পর কমে গেছে, 40% কমে গেছে, সেটা আমার ঘ নাম্বারে অ্যাপ্লাই করবো। আচ্ছা যাই হোক, আমার ঘ নাম্বার যেটুকু দরকার সেটুকু শেষ হয়ে যাবে। ঘ নাম্বারে কি আরও ডিটেলসে দেখবো। দালানের ছাদে বস্তুটির বিভব শক্তি নির্ণয় করো। তার মানে এই যে দালানের ছাদে বস্তুটার মধ্যে কি পরিমাণ শক্তি জমা থাকবে, বিভব শক্তি পরিমাণ জমির শক্তি জমা থাকবে না? কেন বুঝলে? এখান থেকে ভূমি থেকে উপরে থাকবে, তার ভিতরে কি শক্তি জমা থাকে? বিভব শক্তি জমা থাকে। তাহলে এখান থেকে যখন আমি এই বস্তুটাকে এখানে তুলছি, তখন বস্তুটার বিভব শক্তি নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু শক্তি বলতে পারতো, তাহলে বিভব শক্তি হইতো। আচ্ছা তাহলে দালানের ছাদে বস্তুটার বিভব শক্তি, তাহলে বিভব শক্তির সূত্র কি? ইপি ইকুয়াল টু কি জানি আমরা? mgh। এম এর ভ্যালু কত? 200। জি ভ্যালু হচ্ছে 9.8। কত উচ্চতায় তুলছি আমি? 30 মিনিট। গুণ করো 5 8 8 0 0 এত জন হয়ে গেল। সহজ আছে কিন্তু। ঘ নাম্বার পড়ো দেখি পারো কিনা। ঘ নাম্বারটা করো, করে ঘ নাম্বারটাও করো দেখি পারো কিনা। তাহলে পরবর্তীতে কি বলছে যে ইঞ্জিনটির ক্রয়ের 1 বছর পর, কত বছর পর? 1 বছর পর ক্ষমতার 40%, এর ক্ষমতার 40%, আবার বুঝো এর ক্ষমতার 40%, মানে যেটার ক্ষমতার তার ছিল সেটার 40% গায়েব, নষ্ট হয়ে যায়। ইয়েস। তাহলে তো আমার আগে এই যে এখন কোশ্চেনে কী বলছে দেখো, যে 1 বছর পরে একই ছাদে বস্তুটিকে তুলতে, তার মানে ওই যে ছাদে আমি বস্তুটা তুলছিলাম ঘ নাম্বারে, সেই বস্তুটাকে আমি 1 বছর পরে আবার তুলবো ওই ইঞ্জিনটা দিয়ে। বস্তুটাকে তুলতে সময়ের পরিবর্তন কেমন হবে, সময়ের কী পরিমাণ পরিবর্তন হবে সেটা। তাহলে সময়ের পরিবর্তন বলতে বিয়োগফল। তাহলে আমি প্রথমে কী করবো, দুইটা কেস আছে। যখন নতুন ওই মোটরটাকে কিনছি বা ইঞ্জিনটাকে কিনছি, তখন এই নিচ থেকে ওই 30 মিটার উচ্চতায় তুলতে আমার একটা টাইম লাগবে, এটাকে T1 ধরলাম। আর এই ক্ষেত্রে মোটরের একটা পাওয়ার ছিল, সেটা P1 ধরলাম। এখন 1 বছর পর এটাকে এই কন্ডিশন হচ্ছে 1 বছর পর, 1 ইয়ার লেটার। 1 বছর পরে কি হয়েছে, ইঞ্জিনের ক্ষমতার 40% ডাউন হয়ে গেছে। তাহলে যে ক্ষমতাটা ছিল, ধরো আমার P1 ক্ষমতা ছিল, যেটা P1 ক্ষমতা ছিল সেটার 40% ডাউন হয়ে গেছে, 40% নষ্ট হয়ে গেছে। তাহলে আগে তো আমার ক্ষমতাটা বের করতে হবে, তারপরে না হয় ডাউন কতটুকু আছে সেটা বের করব। তাহলে যখন তার ক্ষমতাটা কমে যাবে তখন তার টাইমের ভেরিয়েশন আসবে। তাহলে এখানে হ্যাঁ তার টাইমটা বেশি লাগতে পারে, দেখবো আমরা পরবর্তীতে। তাহলে এটার টাইমটা তো আমরা জানি। তাহলে দেখো এই মোটর যখন নতুন মোটর ছিল তখন 1 মিনিটে বস্তুটা তুলছিল, তাহলে T1 এর ভ্যালু কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ড। যখন মোটরটা 40% তার ক্ষমতা নষ্ট হয়ে গেছে 1 বছর পরে, তখন তার মোটরের ক্ষমতাটা ডাউন হয়ে গেছে না? তাহলে ন্যাচারালি টাইমটা বেশি লাগার কথা। তাহলে অবশ্যই এখানে টাইমটা T2 ভ্যালুটা এই 60 থেকে বেশি লাগবে। আমরা বের করে দেখি কতটুকু বেশি আসে। তারপরে বলছে যে পরিবর্তনটা কেমন হবে। তার মানে আমি বিয়োগ করবো, যে বিয়োগ করে দেখবো কতটুকু পরিবর্তন হয়েছে টাইমটা। আগে লাগতো 60 সেকেন্ড, এখন কতটুকু টাইম লাগছে, তাহলে সেই টাইমটা আমার বের করতে হবে।
আর টাইমটা কার মধ্যে লুকাইতে থাকে, পি ইকুয়াল টু ডাব্লিউ/টি না, এই যে এই টিটা এর ভিতরে লুকাইতে আছে। আর ডাব্লিউটা কি কাজ না, ডাব্লিউটা হচ্ছে কাজ। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এইটার P1টা বের করা। প্রথমে এইটার P1টা বের করে নিই, তারপর 40% ডাউন করে দিয়ে এই সূত্রে অ্যাপ্লাই করে এখান থেকে টিটা বের করে নিব। আর কাজটা দেখো, কাজটা কি, এখান থেকে আমি বস্তুটা এখানে তুলছি, এই কিন্তু এখানে একটা কাজ হয়েছে না, এখানে কাজটা কোন শক্তিতে জমা হয়েছে, বিভব শক্তিতে না। তাহলে এখানে ডাব্লিউর জায়গায় আমি বিভব শক্তি লিখতে পারবো না, এবং দুইটার ক্ষেত্রে কিন্তু বিভব শক্তি সেমই থাকবে, কারণ একই উচ্চতায় তুলছি আমি, হাইটটা সেমই আছে, জাস্ট মোটরের এখানে ক্ষমতাটার ভেরিয়েশন আছে। ইয়েস, ওটাই তো লিখবো আমরা। ইয়েস, ওটাই আসবে। প্রথমটা ক্ষমতা তোমার বের করা হয়েছে। তাহলে চলো আমরা আবার বের করি এখানে। তাহলে আমাদের কনসেপ্ট ধরছো, কনসেপ্ট কি, তাহলে আমাদের এই জায়গাটা একটু ম্যাথ খাটাবো, মাথা খাটাবো। এই 40% ডাউনটা, তাহলে ডাউনটা আমি একটা ক্লিয়ার করে দিব, তোমার সব বাকি এই টাইপের যদি আসে ইন ফিউচারে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার শুরুর কাজ হচ্ছে প্রথমটার ক্ষমতা বের করা। তাহলে হ্যাঁ, এই অধ্যায়টা না অন্য কোনো অধ্যায় এরকম থাকতে পারে, 40% ডাউন হয়েছে, 40% বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হতে পারে, ডাউন হতে পারে। তাহলে আমরা কনসেপ্টটা আগে বুঝবো। তাহলে আমাদের এটা ছিল গ নম্বরের ক্ষেত্রে 58800 এত জুল আমরা পাইছিলাম কাজ ক্ষেত্রে, কাজটা বিভব শক্তিটা কাজে রূপান্তরিত হয়, তাই না? তাহলে এটা আমার কাজ না, অ্যাকচুয়ালি কাজটা এক প্রকার শক্তি আমরা জানি। তাহলে এখান থেকে এই পরিমাণ কাজ সে করছে, প্রথম গ নম্বরে আমরা সেখান থেকে বের করছি। এখন আমার প্রথম কাজ হবে যে ক্ষমতাটা বের করে নেব। বলছিলাম প্রথম ইঞ্জিনের ক্ষমতা আমার তাহলে P = W/T। তাহলে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে 1 ধরে নিলাম, টাইমটাকে T1 ধরে নিলাম। তাহলে কাজ, এই কাজটা কোনটা পাইছি আমি, গ নম্বরে পাইছি না, সেটা কত 58800 জুল, 60 সেকেন্ড বসাই দিলাম। তাহলে প্রথমটা কিন্তু 60 সেকেন্ড লাগছিল, প্রথমটা কিন্তু 60 সেকেন্ড লাগছিল, প্রথমটা কিন্তু টাইম বের করতে হবে না আমার, কোশ্চেনে দেওয়া আছে 1 মিনিটে 30 মিনিটের উপরে তুলছে, 1 মিনিটে 30 মিনিটের উপরে তুলছে। তাহলে প্রথমটা কিন্তু টাইম হচ্ছে 60 সেকেন্ড। তাহলে P/T বসাই দিলাম, আমি পাইছি 980 জুল, যেটা তুমি বের করছো। তাহলে প্রথমটার ক্ষমতা আমার ক্লিয়ার। এখন এখান থেকে 40% ডাউন মারছে, এখন এই কনসেপ্টটা আগে তোমাকে ক্লিয়ার করতে হবে, 40% ডাউন করার বিষয়টা কি। আচ্ছা, আগে আমরা বুঝি যে প্রথম ইঞ্জিনের যে ক্ষমতা সেটা কত পাইছি, 980 পাইছি। আচ্ছা, 980। তাহলে 980 এর 40% কমে গেছে। তাহলে 980 এর 40% কতটুকু আসে আমি সেটা দেখি। 980 এর 40%, আচ্ছা 100 এর 40% মানে কত? দেখো 100 এর 40%, 100 এর 40% মানে কত? 100 × 40/100 মানে কত? 40। তাহলে 100 এর ভিতরে 40, 100 এর 40% মানে 100 এর ভিতরে 40, তাই তো? 140% মানে 100 এর ভিতরে 40 আসবে আনসার। আচ্ছা, তাহলে 980 এর 40% কত আসে? কত? 900? এই যে 980 এর 40%। ও, এতে সারে দেখি না। আমরা বের করবো এখন। যেমন 100 এর 40% বের করার নিয়ম কি বললাম, 100 × 40/100 করলাম, তাহলে 40 পাইলাম। ঠিক একইভাবে ধরো 100 এর 50%, তাহলে 100 × 50/100, 50/100, তাহলে কত? 50 আসবে আমার। তাহলে 100 এর ভিতরে 50, তাহলে 100 এর ভিতরে 40, 100 এর ভিতরে 50, এটা প্রকাশ করে। তাহলে 100 এর 50% মানে 100 এর ভিতরে 50, 100 এর 40% মানে 100 এর ভিতরে 40। 980 এর 40% কত? 980 এর ভিতরে 40, 980 এর ভিতরে 40। তাহলে এটা আমরা বের করে নেই। তাহলে 980 × 40/100, তাই তো? আচ্ছা, দেখি কত আসে। তাহলে এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, তাহলে 98 × 4 করো। ডাইরেক্ট ফোন দিতে পারি। 392। আচ্ছা, 392। তাহলে দেখো 980 এর 40% কতটুকু আসতো? 392। তাহলে 980 ওয়াট যদি হয়, এর 40% যদি আমরা করি, তাহলে কত ওয়াট পাবো আমরা? 300। অবশ্যই কমে গেছে, অবশ্যই কমে যাওয়ার কথা, কারণ 980 থেকে 40% নিচে নেই, বাকি 60% নিয়ে নেই, 60% নেই নাই। তাহলে এখন এই 40% হয়ে গেছে নষ্ট। আমার যে ভ্যালুটা ছিল 980 ছিল, এই 40% কত আসে? 392 না? তা এইটুকু ভ্যালু আমার নষ্ট হয়ে গেছে না, এতটুকু নষ্ট হয়ে গেছে না? 40% নষ্ট হয়ে যাওয়ার কারণে হ্যাঁ, এতটুকু। তাহলে 980 এর 40% নষ্ট হয়ে গেছে না? তাহলে 992 নষ্ট হয়ে গেছে না? নষ্ট হয়ে গেলে কি আমার যে ভ্যালুটা 980 ছিল, এখান থেকে এটা বাদ দিতে হবে না? তাহলে 980 ছিল আমার, 980 ছিল, সেখান থেকে 40% 392 নষ্ট হয়ে গেছে। তাহলে 392 নষ্ট হয়ে গেছে, বিয়োগ করো তো কত আসে? 588 এত ওয়াট। তাহলে এত ওয়াট আমার অবশিষ্ট থাকবে না? এই ইঞ্জিনের এত ওয়াট দিয়ে সে পরবর্তীতে 1 বছর পর পানি তুলবে না? 1 বছর পরই তো তুলবে।
কারণ 1 বছর পর 40% নষ্ট হওয়ার পর বাকি এতটুকু থাকবে না, এইটুকু ক্ষমতা দিয়ে সে ইঞ্জিনের পানিটা তুলবে। তাহলে নতুন ইঞ্জিনের ক্ষমতা কত ছিল? 980 ওয়াট। 980 এত ওয়াট দিয়ে সে 60 সেকেন্ডে পানিটা তুলছিল। বুঝতে পেরেছি। এখন যখন 1 বছর পর 40% নষ্ট হয়ে গেল, তার ইঞ্জিনের ক্ষমতা বাকি থাকলো কতটুকু? আচ্ছা, 588। সময় পরিবর্তন এই যেটা বের হ্যাঁ 588। এখন এইটুকু ইঞ্জিনের ক্ষমতা দিয়ে পানি তুলতে একটু বেশি সময় লাগবে, সেটা আমরা বের করবো। এখন এটা তোমরা ম্যাথেও করছো কীরকম? এই দেখো, আমার প্রথম ইঞ্জিনের ক্ষমতা ছিল P1, P1 মাইনাস P1-এর 40%, মানে এই যে এটা এই ইঞ্জিনের ক্ষমতা যেটা 40% হলো না, 40% নষ্ট হয়ে গেল না, তাহলে প্রথম ইঞ্জিনের ক্ষমতা থেকে P1-এর 40% বাদ দিতে হয়। ইঞ্জিনের যে ক্ষমতা আছে সেখান থেকে এত এর 40% বাদ দিলে আমরা ওই 588 পাবো। এখানেও করা যায়। 1 বছর পর ইঞ্জিনের ক্ষমতা 40% নষ্ট হয়ে যায়, তাহলে P1-এর 40% এটা নষ্ট হয়ে গেছে না, তাই এই যে মেন ক্ষমতা থেকে বাদ দিছি। বুঝতে পেরেছি। তাহলে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসবে আমার? এই যে 392। তাহলে মেন যে ক্ষমতা সেখান থেকে 392 বাদ দিছি, অর্থাৎ আমার এত এর 40%টা মেন ক্ষমতা থেকে বাদ দিছি। তাহলে আমি কি পাবো? 588, অর্থাৎ ইঞ্জিনের বাকি এত অবশিষ্ট থাকলো, তার নষ্ট হয়ে যাওয়ার পর এতটুকু অবশিষ্ট থাকলো। এখন এই ক্ষমতা দিয়ে সে পানি তুলবে না? হ্যাঁ সেটাই, যেটা অবশিষ্ট থাকবে সেটা দিয়ে তো ক্ষমতা। হ্যাঁ, এখন তো এভাবে করো। তাহলে তো এই নিচের অংশটা দিয়েও তো করা যায়। একই তো, ওটাই তো আমি করলাম। প্রথমে আমি এটা বের করে নিছি 388, তারপরে বিয়োগ করছি, আর এটা তো 388। দেখো 980 ইন্টু 0.4, এই তো 980। আমি কি করছিলাম? 40/100 করছিলাম না? 40/100 মানে কত? 980 ইন্টু 0.4, ওটাই তো। আমার ক্যালকুলেটর তো ডাইরেক্ট। হ্যাঁ, ডাইরেক্টই তো আসবে। হ্যাঁ ওইটাই তো বলছি। ঠিক আছে, তাহলে তোমাকে আমি বেসিকটা বুঝে দিলাম, কারণ তুমি মুখস্থ করলে তুমি ভুলে যাবো তো। হ্যাঁ বুঝতে পেরেছি। অনেকে মুখস্থ করে, কিন্তু মুখস্থ করলে যদি একটু চেঞ্জ হয়ে যায়, বৃদ্ধি হয়ে যায়, তখন তো প্লাস করতে হবে। ওকে। তোমাকে বেসিকটা আগে ধরে দেন, তারপরে ভিডিওটা থাকবেই। দরকার হলে ঠান্ডা মাথা আরেকবার ভিডিওটা দেখে নিও, তুমি বেসিকটা তাহলে তোমার ক্লিয়ার হবে। হ্যাঁ ওইটা মিনিট। ওই যে আচ্ছা, আমি তাহলে বেসিকটা করে দেই। তাহলে আমি আমি বেসিক হ্যাঁ বেসিকটা করে দিই, তাহলে আমি আবার করে দিই। দেখো, তাহলে আমার কত ছিল? মানগুলো কিভাবে? 980। 980 এর 40% নষ্ট। বোঝার চেষ্টা করো, 980 এর 40% নষ্ট। এটা লিখতে হবে। হ্যাঁ, বুঝে বুঝে করলে এভাবে লিখবা। তাহলে 980 ইন্টু 40/100 এত নষ্ট, তাই তো? তাহলে 980 ইন্টু 40/100 তো 0 0, এই 0 থাকে কত? আমার অ্যান্সার থাকে কত? 392। 392 এত নষ্ট। তাহলে বাকি থাকলো কত? অবশিষ্ট থাকলো কত? অবশিষ্ট 588 ছিল আগে, মানে এই যে ছিল কত? 980 ছিল আগে, 980 ছিল আগে, আর নষ্ট হলে কত? 392। তাহলে অবশিষ্ট থাকলে কত? 588। এই 588 ওয়ার্ডে সে পরবর্তীতে কাজ করবে 1 বছর পর। হ্যাঁ বুঝতে পেরেছি। ঢুকছে বাধা? হ্যাঁ হ্যাঁ দেখ, একদম। করে ফেলি। মুখস্থ ছাড়া পড়বা, তাহলে আমি পেয়েছে যাবা, না হলে শেষ। ওকে। নষ্ট। ওই পিসটা করো, বা এই যে এই পাশে ফাঁকা এক লাইনে করো। না এখানে এটা কি করো, হ্যাঁ যাও। 40% নষ্ট। পার্সেন্ট নষ্ট। নষ্ট। এখানে বলি না। রাইট? 100 এত নষ্ট। 392 নষ্ট। তুমি সরাসরি ক্যালকুলেটরে পার্সেন্টেজ দিতে করবা। হ্যাঁ ওইটাই তো দেখা। হ্যাঁ ওটাই করো। হ্যাঁ 392 নষ্ট, 392 নষ্ট লেখো, 392 নষ্ট। 392 নষ্ট। নষ্ট। তাহলে আমার আগে ছিল হচ্ছে 980, তার মধ্যে নষ্ট হয়ে গেছে 392। তাহলে বাকিটাতে আমি কাজ করবো না? তাহলে অবশিষ্ট লেখো। অবশিষ্ট। হ্যাঁ অবশিষ্ট, তুমি যা বুঝবে সেভাবে লিখবা। অবশিষ্ট লেখো। অবশিষ্ট তার পিছনে বেশি প্যাটকেটের বদলে 100টা হয়নি বানান, যাই হোক সমস্যা নেই। বা বাকি ক্ষমতা তাও হবে। ওরা যেমন যে কি করে হেলানো তো অবশিষ্ট ক্ষমতা বা বাকি ক্ষমতা থাকলো
বা অবশিষ্ট ক্ষমতা থাকলো। চাচ্ছিলাম যে T1 - T2 এখনো তো টাইম ব্যারি করি নাই, ও হ্যাঁ ক্ষমতায় আছি আমরা। অবশিষ্ট ক্ষমতা এভাবে লিখতে পারো, তাহলে বাকি ক্ষমতা 80 বিয়োগ 392 কত আসে জানি 588 ম্যাথ, হ্যাঁ 80 নাকি 88 588 জুল জুল। এই জুল কেন ওয়াট, ক্ষমতা বের করছি না? হ্যাঁ হ্যালো, আচ্ছা। তাহলে এই ক্ষমতাটা দিয়ে বাকি যে ক্ষমতাটা থাকলো সেই ক্ষমতাটা দিয়ে ওই বাকি পানিটা সে তো মানে 1 বছর পর পানিটা তুলবে, মানে পানি বলতে কি বস্তুটা তুলবে 30 মিনিটের উপরে। এখন তার টাইম কতটুকু লাগবে? ধরে নিলাম পরোটা খেতে T2 সেকেন্ড টাইম লাগছে, তাহলে আমরা জানি ক্ষমতা পরোটার পরের ক্ষমতা P2 = W/T2। ক্ষমতা কাজ তো দুটোর ক্ষেত্রে একই, বস্তুটা তো চেঞ্জ করি নাই। ইঞ্জিনের ক্ষমতা অটোমেটিক কমে গেছে 1 বছর পর, হওয়ারই কথা। একটা মোটর কিনে আনার পর দেখবা প্রথম দিন খুব ভালো চলে, ধীরে ধীরে জং ধরে যায়, আস্তে আস্তে ঘোরা কমে যায়, আস্তে আস্তে ক্ষমতা কমে যায় না, তখন পানি তোলার বা বস্তুটা তোলার ক্ষমতা কমে যায়। একটা জিনিসের স্বাদ এমন টিকেও না, পুরান জিনিস হয়ে যায়, পুরান জিনিস আস্তে আস্তে নষ্টই হয়ে যায়, ক্ষমতা কমে যায়। মানে আগে একটা কম্পিউটার চালু হতে 5 সেকেন্ড টাইম লাগতো, এখন লাগে 10 সেকেন্ড, ভিতরে ক্ষমতা নষ্ট হয়ে গেছে ওই রকম। তাহলে সেক্ষেত্রে ক্ষমতা P2 = W/W, যে কাজটা আগেরটাই আছে যেটা বের করছিলাম শুরুতে ক নম্বরে 58800। আর P2 ক্ষেত্রে এই যে এখান থেকে T2টা বের করে নেই, তাহলে T2 আড়াআড়ি গুণ করে T2 = W/P2। আর P2 এর ভ্যালুটা পাইলাম কত? 580। 580 পাইলাম না? কত পাইলাম? 588। আচ্ছা তাহলে এখানে 588 ভাগ করো তো কত আসে? 588 করলে কত আসে দেখি। আমাদের 500 কত আসছে? 588 করলে 100 গুণ করছে কেন? গুণ দেওয়া আছে দেখায় 100, ঠিক আছে। তার মানে এখানে 588 আসবে। হ্যাঁ তাহলে এই যে 588 এটা কাটাকাটি হয়ে যাবে, 100 থাকবে, 100 সেকেন্ড, ঠিক আছে। তার মধ্যে 588 আমরা যেটা বের করছি আর কি, যে ক্ষমতাটা 588, তাহলে 100 সেকেন্ড আবার আসলো। এখন দেখো T2 সমান কত আসলে 100 সেকেন্ড, আর আগের T1 সমান কত ছিল 60 সেকেন্ড। তাহলে দেখো মোটর যখন ক্ষমতা নষ্ট হয়ে যায় অটোমেটিক টাইম বেড়ে গেছে, তার তুলতে আসতে সে ক্ষমতা কমে গেছে, সে আস্তে আস্তে তুলতেছে, যার কারণে তার পরবর্তীতে টাইম বেশি লাগছে। এখন পরিবর্তন বের করতে বলছে, তাহলে T2 - T1 অর্থাৎ 40 সেকেন্ড। তাই আমি বলবো অতএব 1 বছর পর একই ছাদে বস্তুটিকে তুলতে পূর্বের তুলনায় 40 সেকেন্ড বেশি সময় লাগবে। তাই লাগছে কিনা? আগে ছিল 60, এখন লাগছে 40, তাহলে বেশি কতটুকু লাগছে? 40 না? তারপরে 40 সেকেন্ড পরিবর্তন হয়েছে। তুমি এবার বেশি লাগতে বলা দরকার নাই, তুমি বলবা যে এত সেকেন্ড পরিবর্তন হয়েছে, তোমার যা আছে তুমি তাই দিবে, অত বেশি পণ্ডিতের তো আমার দরকার নেই। হয়ে গেল, করে ফেলো।